বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছি। এই মোবাইলের যুগে বাংলার তরুণ প্রজন্মের কাছে ক্রমশ বাড়ছে ক্যারাটে শেখার আগ্রহ। পরিবার স্বামীজি সংঘের মাঠে ড্রাগন কিং শতকন ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার ক্যারাটে প্রশিক্ষণ সংস্থার শাখা গরিফা ক্যারাটে একাডেমি কালার বেল গ্রেডিং পরীক্ষার প্রাঙ্গণে দাঁড়িয়ে একথাই বললেন একাডেমির কর্ণধার উর্মিলা মুখার্জি। এই মোবাইলের যুগেও অভিভাবকরা তাদের সন্তানদের আত্মরক্ষার জন্য ক্যারাটের প্রশিক্ষণ দিতে চান। আমার মেয়েকে আত্মরক্ষার জন্যই ক্যারাটে শেখাতে চাই, আজকের দিনে এটা খুব জরুরি। এদিন ক্যারাটে একাডেমির প্রাঙ্গণে দাঁড়িয়ে নির্ভীক গলায় একথাই বললেন একজন অভিভাবক। ইতিহাস বলছে আত্মরক্ষার জন্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের হাতে সৃষ্টি এই ক্যারাটে বা খালি হাতের লড়াইয়ের বিদ্যা। ভগবান তথাগত বুদ্ধের অহিংসা ধর্মনীতির বাণী অবলম্বন করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা শান্তির বাণী সারা বিশ্বে প্রচার করেন। ভারতে সৃষ্টি হলে ক্যারাটে চীন আর জাপানের ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। কালের প্রভাবে ক্যারাটে বিদ্যা দুই দেশের মানুষদের নিজস্ব সম্পদ হয়ে দাঁড়ায়। চীন জাপানের ছেলে মেয়েদের কাছে ক্যারাটে বিদ্যা জীবনের অঙ্গ হয়ে দাঁড়ালেও ভারতীয়দের কাছে তা বিদেশি খেলা বলেই পরিচিত। তবে কয়েক দশক ধরে ক্যারাটে ভারতের তরুণ প্রজন্মের কাছে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। এদিন গরিফা ক্যারাটে একাডেমি প্রাঙ্গণে তারই প্রতিচ্ছবি ফুটে উঠল। কৃষ্ণনগর, হালিশহর, নদিয়া, হুগলি, ব্যান্ডেল সহ উত্তর চব্বিশ পরগনার জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এখানে প্রশিক্ষণ নিতে আসে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ক্যারাটে একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীরা বেশ সফল। আগামী দিনে বাংলার তরুণ প্রজন্মের কাছে ক্যারাটে খেলাকে আরও ব্যাপক হারে ছড়িয়ে দেওয়ার মূল লক্ষ্য বলে জানালেন ড্রাগন কিং শতকন ক্যারাটে অ্যাসোসিয়েশনের শিক্ষক ও বিচারকরা। বিভিন্ন জায়গায় ক্লাব আছে। এখানে আমাদের হুগলিঘাট স্টেশনেও আমাদের হুগলিঘাট স্টেশনে কোথায় আছে? হুগলিঘাট আপনার দুর্গোৎসব কমিটিতে, ওখানে আমি ক্লাস করাই সপ্তাহে। আবার এইখানে আমার দুটো ক্লাব আছে, এটা হচ্ছে গরিফা স্বামীজি সংঘ। আমি বিভিন্ন জায়গায় ক্লাস করিয়ে বেড়াই। আমার কাছে বেশিরভাগ আমি সেলফ ডিফেন্সটা বেশি করে তুলে ধরি, কারণ আমার কাছে বেশিরভাগ মেয়েরা আসে, ছেলেরাও আসে। মানে তাদেরকে সন্তানের মতো, যেমন আমাদের ক্যারাটেতে দু রকমের, একটা হচ্ছে ট্রেডিশনাল, একটা হচ্ছে আপনার গেমস। এবার আমরা কি করি, তাকে গেমসটাও শেখাই যে কিভাবে মারলে আমার পয়েন্ট পাবো, এটা হচ্ছে গেমস। আর ট্র্যাডিশনাল হলো আমরা রাস্তায় যেমন বিপদে পড়লে কিভাবে ডিফেন্সটা করে আমরা বাঁচতে পারবো, সেগুলো আমরা শেখাই। আজকের ছাত্রছাত্রীদের মধ্যে সবাই তো মোবাইলের যুগে মোবাইল নিয়ে ব্যস্ত। ইয়ং জেনারেশনে কতটা দেখছেন এই দিকে আসছে? দেখুন, এটা তো ঠিকই কথা যে বাচ্চারা আপনার মোবাইলে প্রচণ্ডভাবে আসক্ত হয়ে গেছে। আমরা মানে 100% যে পেরে উঠেছি সেটা বলবো না, কিন্তু আমরা 80% কিন্তু আমরা সম্মত হয়েছি যে বাচ্চাদেরকে এই দিকটা অবগত করানো। যেমন ক্যারাটে মানে শুধু মারপিট না, ওদেরকে কি করায়, মানে আমাদের অ্যাসোসিয়েশন কি করানো হয়, যেমন বিভিন্ন ধরনের গল্প বলা হয় যে এই রকমভাবে বাঁচতে হয়, বাঁচতে শেখার যে নিয়ম নীতিগুলো সেগুলোও আমরা শেখাই। শুধু যে ক্যারাটে তুমি মাঠে আসো ধুমধাম করে মানুষকে মেরে দাও, এগুলো একদমই না। একটা নেতিবাচক কথা, একটা নেতিবাচক বাক্য বিভিন্ন ধরনের সেলিব্রিটি দিয়ে আমরা বোঝাই এবং বোঝানোর চেষ্টা করি। দেখুন, আমাদের যেসব ক্লাসগুলো হয় সত্যি ছেলেমেয়েরা 70-75% আপনার উপস্থিত থাকে। এতে আমি মনে করি যে আমরা অনেকটা মানে জয় হয়েছি এটা, যে মোবাইল থেকে বাচ্চারা যাতে সরে আসতে পারে, এটা আমাদের প্রচেষ্টা। তরুণ প্রজন্মের কাছে কি বার্তা দিতে চান আপনি অ্যাজ এ টিচার? আমি সবাইকে বলবো যে তোমরা যে খেলাতেই থাকো, সে তোমরা যে খেলাই শেখো, কিন্তু তার সঙ্গে এই ক্যারাটেটা শিখে রাখা অত্যন্ত জরুরি, কারণ এটা হচ্ছে সেলফ ডিফেন্স। যে কোনো খেলা মানেই তার শরীর সুস্থ, এবার সুস্থ মানসিকতা আমরা কিন্তু গড়ে তুলি ক্যারাটেতে। যেমন মার মানে কি, তুমি মারটা কাকে দেবে? অবশ্যই এখানে বাচ্চারা ক্যারাটে শেখে তাদের বাড়িতে, যেমন ছোট ছোট ভাই বোন থাকে, অবশ্যই তাদেরকে মারবে না। এই যে বিভেদটা, যে কাকে মারতে হয়, হ্যাঁ কাকে মারতে হয় না, এইগুলো কিন্তু যাকে বলে কন্ট্রোল। সবারই শক্তি আছে, কিন্তু এই জিনিসগুলো কোথায় তুমি করবে আর কোথায় করবে না, এগুলোও কিন্তু আমাদের ক্লাসে শেখানো হয়। আর উর্মিলা মুখার্জি, ব্ল্যাক ডান্স একাডেমি। দেখুন একজন বলুন, কেন এত খেলা থাকতে ক্যারাটে কেন নিয়ে গেল? নিজেদের আত্মরক্ষা করার জন্য। তাছাড়া যোগব্যায়াম বা অন্য কিছু শেখে না, আজকে ছেলেমেয়েরা সব মোবাইল নিয়ে তো ব্যস্ত আছে, তার মধ্যে এই খেলায় আসার কতটা বুঝছেন? খেলার দিকে কতটা নজর, মোবাইলের দিকে কতটা নজর? আপনি তো গার্জিয়ান। এখন দুটোই মানে অনেক ক্লাবই উঠে গেছে, খেলার মাঠ ফাঁকা।
আমরা মিডিয়ার লোকেরাই দেখছি আর কি। এমনি কি মানে ক্যারেক্টারটা তো এখন খুবই প্রচলন, তাই না? মানে সেখানে আনে মানে সেখানে উচিত পুরো প্রোটেকশন করতে পারে তার জন্য। মেন আত্মসুরক্ষার পারপাসে। এটা ঠিক প্রতিযোগিতা নয়, এটা হচ্ছে আমাদের বার্ষিক দুটো এক্সাম হয়, কালার বেল্ট এক্সাম। যেমন আমাদের ক্লাসে ওঠার ব্যাপার থাকে, আমরা যখন পাঠ্য বইতে পড়ছি, যেমন স্কুলে যখন পড়ি 1, 2, 3, 4, 5, আমাদেরও ঠিক বেল্ট ওয়াইজ এটা ওটা হয়। আমাদের 6 মাস অন্তর, মানে একটা বছরে 2বার এক্সাম হয়। সেই এক্সাম এখানে হচ্ছে, এখানে ৫ম এক্সাম হচ্ছে এখানে। আর আমাদের ড্রাগন কিং ছোটকার ক্যারাটে অ্যাসোসিয়েশন আমাদের দীর্ঘদিন ধরেই চলছে। আমাদের এখানে ব্ল্যাক বেল্ট 35 থেকে 40টা ব্ল্যাক বেল্ট আছে, এবং নেক্সট টাইম আরও 30-40 জন ব্ল্যাক বেল্ট দেবে। এবং এটা হচ্ছে আমাদের উত্তর 24 পরগনার একটা ব্রাঞ্চ পরীক্ষা হচ্ছে। সেই ব্রাঞ্চের কর্ণধার আমাদের উত্তর 24 পরগনার সভাপতি আমাদের সেন্সি উর্মিলা মুখার্জি, তার তত্ত্বাবধানে এবং এখানে গরিফা স্বামীজি সংঘর পরিচালনায় এখানে এক্সামটা হতে চলেছে। এখানে কত সংখ্যক স্টুডেন্ট? এটা কি অল ওভার ওয়েস্ট বেঙ্গল বেশি না ন্যাশনাল লেভেলে কোনো প্রতিষ্ঠান আছে আপনাদের সংস্থাটা? আমাদের এক্সামটা হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ এক্সাম হয়। সেখানে আমাদের ডিস্ট্রিক্ট বা অনেক ডিস্ট্রিক্টের মধ্যে 2-3 জোনের পরীক্ষা হয়। এটা হচ্ছে উত্তর 24 পরগনা একটা জোনের পরীক্ষা। আচ্ছা, এই জোন পাস করলে পরবর্তীকালে কি স্টেট লেভেলে যাবে? না, এটার এরা বেল্টের আগামী, যেমন ধরুন যে রেড বেল্ট আছে সে গ্রিন বেল্ট হবে। এইরকম ধাপে ধাপে যখন 10 বেল্ট হয়, আমাদের 3 থেকে শুরু হয়। যখন 10 থেকে 1 কিউ আসে তখন ব্ল্যাক বেল্ট হয়, মাস্টার বেল্ট, ব্ল্যাক বেল্ট। এটা সেটা ধাপে ওঠার একটা মানে আমাদের গ্রেডেশন হচ্ছে না, গ্রেডেশন। এটা কি স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে কোনো কম্পিটিশন হয় না আমাদের? আমাদের এখানে যারা আছে সবাই ন্যাশনাল লেভেল প্লেয়ার। এবারে যখন কম্পিটিশন হয় তখন আমাদের ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল এইভাবে হয়। এটা কম্পিটিশন নয়, এটা এক্সাম হচ্ছে, বেল্ট এক্সাম। এক্সাম বেল্ট বেসিসে হচ্ছে। এরা যখন পার্টিসিপেট করে পরবর্তী ক্যাটেগরি যায় তখন তারা স্টেট বা ন্যাশনাল লেভেলে যাবে। হ্যাঁ, এরা এমনি সবাই ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে এরা খেলে, টুর্নামেন্ট খেলে। এটা কিন্তু টুর্নামেন্ট নয়, এটা হচ্ছে বেল্ট গ্রেডেশন, মানে ক্লাসে ওঠার ধাপ। যখন প্রতিযোগিতামূলক যখন টুর্নামেন্ট হয় সেখানে এরা অংশগ্রহণ করে থাকে। আচ্ছা আচ্ছা, আপনাদের বলে সংস্থার মেন হেড আমেরিকা, ক্যালিফোর্নিয়াতে। এটা কি মানে ইউএসএ থেকেই কন্ট্রোল হয় নাকি? কিন্তু ক্যারাটের সৃষ্টি ভারতে। চীন নয়, জাপান। চীনকে বলা হয়, চীন ভারতে গেলে জাপান। কিন্তু একটা ছবিতে দেখা যাচ্ছে মালায়ালামে একটা প্রধান ক্যারাটে সেন্টার হচ্ছে বুদ্ধিস্টরা প্রথম, ভারতীয় বুদ্ধিস্টরা প্রথম ক্যারাটে সেন্টার করে। অতীশ দীপঙ্করকে চীনে নিয়ে যাওয়া হয়েছিল শুধু ক্যারাটে বিদ্যাটা দেওয়ার জন্য, বৌদ্ধ গুরু। ইতিহাসে আমরা যেটা পাই, পরবর্তী গেলে চীন জাপানই হেড হয়ে গেল, ভারত থেকে ক্যারাটেটা মুছে গেল। এই ব্যাপারটা কি? তার কারণ হচ্ছে শুধু মালায়ালম, কেরালা শুধু ধরে রেখেছে। যেমন আমাদের যেমন প্রাচীন আর্ট যেটা ধরে রেখেছে আমাদের সাউথ ইন্ডিয়া, সেটা হচ্ছে কালেরিয়াপাট্টা। ওটা হচ্ছে প্রাচীন আমাদের ভারতীয় আর্ট। আর আপনি যেটা বলছিলেন যে প্রথম আমাদের বোধি ধর্ম থেকে আমাদের কারাটেটা উৎপত্তি। কারাটে নয় যে তখন এই আর্ট খালি হাতের বিদ্যা। খালি হাতের। এবারে কথা হচ্ছে সেটা যখন যখন এখানে বুদ্ধিস্ট ধর্ম যেখানে প্রসার পেয়েছে সেখানে কিন্তু এই মার্শাল আর্টটা প্রসার ছড়িয়ে গেছে। দেখবেন জাপানে বুদ্ধিস্ট প্রচুর, সেখানে কারাটেটা প্রচুর পরিমাণে ছড়িয়ে গেছে। চীনেও তো তাই, সেখানে মার্শাল আর্ট ছড়িয়ে গেছে। আমাদের ইন্ডিয়া থেকে কিন্তু শুরু। আমরা এখন কিন্তু সেই জাপানিজ ব্ল্যাক বেল্ট পাওয়ার জন্য সবাই মানে উদ্বেগ হয়ে থাকে, কিন্তু আমাদের শুরুটা আপনি যেটা বলেছেন ঠিক, সেটা আমাদের ভারতীয় আর্ট, এটা আর্ট ফর্ম, সেটা কিন্তু মডিফাই করে ওরা আধুনিক রূপ দিয়েছে। রূপ দিয়ে কারাটে, কুংফু, কোরিয়ান টাইকোন্ডু রূপ সব দিয়েছে। ইনি কাবালা সেনাটা বিখ্যাত। ক্যারাটে যে অ্যাসোসিয়েশন, তার পক্ষ থেকে আজকের যে প্রতিযোগিতামূলক এক্সাম, বিশেষ করে হচ্ছে ব্ল্যাক বেল্টের জন্য, কালার, তো এটার জন্য যেটা শুরু হয়েছে, প্রথমে খুব ভালো লাগলো। এইটা আমাদের এই
প্রতিভা স্বামীর সঙ্গে এই মাঠটা, সেখানে যদি ছোট ছোট ছেলেমেয়েরা মাঝে মাঝে এসে কোনো অনুষ্ঠান করে, বিশেষ করে আজকে সবাই যারা এসছে এবং তার সঙ্গে গার্জেনরাও এসছে, তাহলে মনে হয় কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাই লেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি, এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট যথেষ্ট রিজনেবল, আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে।
নাম বলুন। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আমি জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন C++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামের দুরকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা আমি বার করছি কাকে, এই পার্টটা দ্য ফার্স্ট ওয়াইল ইজ ফর দ্য সাম অফ ডিজিটস এন্ড দ্য সেকেন্ড ওয়াইল ইজ ফর দ্য রিভার্স।